বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছি ইংলিশ সেকেন্ড পার্ট, পার্টস অফ স্পিচ। অর্থ কি? কথার অংশ অথবা শব্দের প্রকারভেদ। কথার অংশ অথবা শব্দের প্রকার। তো ওই পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা শিখেছিলাম? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। মানে বাক্যে যতগুলো শব্দ ব্যবহৃত হয় ওই প্রত্যেকটা শব্দ কি একটা অংশ, একটা কথার অংশ। পার্টস অফ স্পিচ কতবার? 8। কি কি? নাউন, নামবাচক বিশেষণ, প্রনাউন, সর্বনাম, প্রনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব অর্থ ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, ডিসক্রিপশন পদান্বয়ী অব্যয় অথবা সম্বন্ধবাচক অব্যয় বলা যায়, সম্বন্ধবাচক অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় বলা যায়। অর্থসহ বলে দিলাম। আর এটাকে যদি আমরা এক কথায় বলি, এক কথায় যদি বলি তাহলে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই হচ্ছে 8 প্রকার। তো 8 প্রকারের মধ্যে আজকে আমরা শিখব নাউন কাকে বলে, এই বিষয়টা নিয়ে শিখব আজকে। আজকে আমরা পড়ব নাউন। এক নাম্বার ক্লাস, এটা হচ্ছে নাউন। তো নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। আচ্ছা আমি লিখি, নাউন কাকে বলে? বলা হচ্ছে কোনো, আচ্ছা আমি তো কলম আনি নাই, এই তো সমস্যা, আজকে তো ঝামেলায় পড়ে গেলাম না, একটা কলমে তো কালি নাই। কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা ধারণার, আসলে নাম কে নাম বলে এটা বলা যায় না, বুঝছেন, কিন্তু তাও আমরা তো বাংলা ভাষার মানুষ, তো এই জন্য বাংলায় যাতে আপনারা সহজে বুঝতে পারেন তাই আমি নামটাই লিখলাম। হ্যাঁ, কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা ধারণার নামকে নাউন বলে। তাহলে নাউন মানেই হচ্ছে নাম, আবার নামকে নাউন বলে। তো বোঝার সুবিধার্থে আমি এটাকেই রাখলাম, এটাই আপনাদের জন্য সহজ হবে। নাউন বলে যেমন, এবার যেমন দেখি, যেমন বলা হচ্ছে কোনো ব্যক্তির নাম। ব্যক্তির নাম কি হইতে পারে? রহিম, তারপরে হইতে পারে সজীব, রাজীব, হইতে পারে জলিল। এই ধরনের প্রত্যেকটা নামই হলো নাউন। আবার বলা হচ্ছে কি বস্তু, বস্তুর নাম কি হতে পারে? এই যে টেবল, এই যে পেন, এই যে মোবাইল, স্ট্যান্ড, যা আছে বস্তু, চেয়ার, হ্যাঁ এইগুলো হচ্ছে বস্তুর নাম, এই জন্য এই নামগুলো হচ্ছে নাউন। যদি বলি স্থান, স্থানের নাম কি হতে পারে? ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এই প্রত্যেকটা হচ্ছে নাম, এই কারণে এরা সবাই হচ্ছে কি নাউন, এরা সবাই হচ্ছে নাউন। আচ্ছা এরপরে কি আছে? ধারণা, ধারণার মধ্যে আমরা দেখি সুখ, হ্যাপিনেস, হ্যাঁ দুঃখ, এইগুলো হচ্ছে নাউন, এগুলো হচ্ছে ধারণা, এগুলো দেখা যায় না। তো আমরা উদাহরণ দিই, যেমন আমি লিখলাম যে ব্যক্তির নামের ক্ষেত্রে আমি লিখলাম ধরেন রহিম, বস্তুর নামের ক্ষেত্রে ধরেন আমি লিখলাম টেবল, স্থানের নামের পূর্বে লিখলাম ঢাকা, আর ধারণা লিখলাম ধরেন হ্যাপিনেস, ইটিসি ইটিসি ইত্যাদি।
তো এই হলো নাউন। নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা ধারণার নামকে নাউন বলে। উদাহরণ হিসেবে এইগুলো দিলাম। তো নাউনের আবার প্রকারভেদ আছে। নাউন হলো 5 প্রকার। নাউন কত প্রকার? নাউন হলো 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 5 প্রকার নাউন। এখন প্রত্যেকটার আবার সংজ্ঞা আছে। প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। এই কাকে বলে আপনাদের পরীক্ষায় আসবে না। আর এই কাকে বলে শিখাইতে গেলে আজকে নাউনের ভিতরেই থাকতে হবে, আর প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্বে যাওয়া যাবে না। তাই শর্টকাট টেকনিক, একদম শর্ট করে আপনাদের জাস্ট বুঝাই দিব কোনটা কি। এই শর্টকাট টেকনিকটা মাথায় ঢুকাই রাখবেন, তাহলে আর সংজ্ঞা যেহেতু পরীক্ষায় আসবে না, সংজ্ঞা শেখার দরকার নাই। ওই যে জিনিসটা আমি বুঝাই দিব, এই জিনিসটা বুঝলেই আপনি সংজ্ঞা বুঝে যাবেন। সংজ্ঞাটা কী জন্য? মূলত এই যে নামটা নাউন কি, যেমন ধরেন আমি যদি যদি বলি যে পদার্থ কি, তাহলে এই পদার্থের একটা সংজ্ঞা আছে, পদার্থ কাকে বলে। এই সংজ্ঞাটা দিয়ে পদার্থ শব্দটার মানে কি এটাই বোঝানো হয়। ঠিক আছে? পদার্থ শব্দটার মানে কি এটাই বোঝানো হয়। তো প্রত্যেকটা সংজ্ঞাই হচ্ছে ওই শব্দের উপর ডিপেন্ড করে শব্দটা দিয়ে কি বোঝা যায়, ওইটা বোঝার জন্যই সংজ্ঞাটা ব্যবহৃত হয়। তাহলে সংজ্ঞা যেহেতু পরীক্ষায় আসবে না, আর আমি উদাহরণ দিয়ে শর্ট টেকনিকে বুঝাই দিচ্ছি, সংজ্ঞা অটোমেটিক মাথায় এমনিতেই ঢুকে যাবে। তাহলে আমরা এখানে লিখি যে নাউন হলো 5 প্রকার। নাউন হলো 5 প্রকার যথা। এবার আমি একসাথে লিখে দিই। হ্যাঁ, যেমন এখানে আমি রোমান সংখ্যায় দিলাম 1, দিয়ে লিখলাম আমি প্রপার নাউন। কি? প্রপার নাউন। প্রপার নাউন অর্থটা লিখে দেয় এখানে। প্রপার নাউন অর্থ নির্দিষ্ট নাম। প্রপার নাউন অর্থ কি? নির্দিষ্ট নাম। প্রপার নাউন অর্থ হলো নির্দিষ্ট নাম। এবার নির্দিষ্ট নাম কি হইতে পারে? যেমন কমন নামের মধ্যে তো আমরা জানি ঢাকাই সবাই চিনে, তাহলে আমি এখানে ঢাকা লিখি, এটা হচ্ছে নির্দিষ্ট নাম। তার মানে ঢাকাটা হচ্ছে কি নাউন? প্রপার নাউন, মানে নির্দিষ্ট নাম। ঢাকাটা হচ্ছে এই যে এরিয়াটা, এটা হচ্ছে নির্দিষ্ট নাম। আবার আমি যদি কোনো ব্যক্তির নাম লিখি কামাল, তাহলে সেটাও নির্দিষ্ট নাম, একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। তাহলে এভাবেই ঢাকা, কামাল। তারপরে প্রপার নাউনে আর কি থাকতে পারে নির্দিষ্ট নামের জায়গায়? যেমন দেশের নাম যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ, এটা একটা নির্দিষ্ট নাম। তাহলে বাংলাদেশটা কি নাউন? প্রপার নাউন। কামালটা কি নাউন? প্রপার নাউন। ঢাকাটা কি নাউন? প্রপার নাউন। এই প্রত্যেকটাকে নির্দিষ্ট করেই বোঝানো হচ্ছে, এই কারণে এরা সবাই প্রপার নাউন। এই যে এক লাইনের মধ্যে আমাদের সব শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে যাই। লাইন হলো প্রপার নাউন অর্থ হলো নির্দিষ্ট নাম, আর 2 নম্বর হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে সাধারণ নাম। তাহলে কমন সাধারণ, এখানে ম্যাথমেটিক্সে পড়েছি কমন মানে সাধারণ। কমন নাউন। কমন নাউন অর্থ কি? সাধারণ নাম। কমন নাউন অর্থ কি? সাধারণ নাম। এবার সাধারণ নাম কি হইতে পারে? এই যে ঢাকা। হ্যাঁ, এই ঢাকার সাধারণ নাম মানে ঢাকা না, ঢাকা তো একটা শহর। তাহলে আমি যদি এখানে বলি সিটি, সিটি মানে হচ্ছে শহর। এবার কোন শহর? কি ঢাকা শহর না চট্টগ্রাম শহর নাকি খুলনা, বরিশাল, রংপুর, সিলেট? কোন শহর এটা ফিক্সড না, তবে বোঝাচ্ছে শহর। তার সব শহরের সাধারণ নাম হচ্ছে শহর, সিটি। জন্য সিটিটা হচ্ছে কি? কমন নাউন। সিটিটা হচ্ছে নাউন। আমরা যে কামাল, কামালের পরিবর্তে আমরা লিখতে পারি ম্যান। ম্যান মানে কমন নাউন, সবের সাধারণ নাম। আমরা লিখতে পারি বয়, বালক। বালক মানে সব ছেলেদের সাধারণ নাম। প্রত্যেক কিন্তু আমি বয় দিয়ে কোন ছেলেকে বোঝানো হচ্ছে বোঝা যাচ্ছে না, মানে সব ছেলে একটা সাধারণ নাম হচ্ছে, সেই কারণে বয় হলো একটা কমন নাউন। তাহলে সিটি, বয়। এবার যে বাংলাদেশ ছিল না, এটা তো নির্দিষ্ট আমাদের দেশ। হ্যাঁ, এখন যদি কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে দেশ। এবার কোন দেশ তো বোঝা যাচ্ছে না, কোন দেশ তা তো বোঝা যাচ্ছে না, বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি ইন্ডিয়া না শ্রীলঙ্কা, মানে কোন দেশ বোঝা যাচ্ছে না। সব দেশের সাধারণ নাম কান্ট্রি। তার মানে যে শব্দ দিয়ে সাধারণ নাম বোঝাবে সেটাই হলো কমন নাউন। যে নাম দিয়ে নির্দিষ্ট করে বোঝাবে সেটা প্রপার নাউন। যে নাম দিয়ে, যে শব্দ দিয়ে সাধারণ নাম বোঝাবে সেটা হলো কমন নাউন। তাহলে আমরা লিখলাম
প্রপার নাউন আমরা শিখলাম, কমন নাউন। এরপরে কি হলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ভাববাচক বিশেষ্য। 3 নম্বর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ কি? ভাববাচক নাম, ভাববাচক নাম বা ভাববাচক বিশেষ্য বলা যায়। তাহলে ভাববাচক বিশেষ্য কাকে বলে? এবার ভাব, হ্যাঁ, মানে ভাব দিয়ে বুঝতে হবে। যেমন লাভ অর্থ কি? ভালোবাসা। অনেস্টি কি? সততা। তারপরে উইজডম অর্থ প্রজ্ঞা। তো এই যে শব্দগুলো ভাবের আদান-প্রদান, অনুভূতি প্রকাশ করে। ভাববাচক বিশেষ্য বলা যাবে বা অনুভূতিবাচক বিশেষ্য বলা যাবে, অনুভূতি প্রকাশ করে। হ্যাঁ, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ভাববাচক বিশেষ্য বা অনুভূতিবাচক বিশেষ্য। যেমন লাভ, ভালোবাসা, একটা অনুভূতি বোঝাচ্ছে। তারপরে আমরা যদি বলি অনেস্টি, তাহলে একটা গুণ, মানে সৎ গুণ তার মধ্যে আছে, সততা। অনেস্ট হলো এক, আর অনেস্টি হলো আরেক। অনেস্টি মানে সততা, একটা নাম বোঝাচ্ছে আর কি। সে যে একজন সৎ মানুষ, এটাকে আমরা মডিফাই করি, নির্দেশ করি হচ্ছে অনেস্টি দিয়ে। অনেস্টি মানে সততা, এই সততা হচ্ছে একটা নাম। যেহেতু এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোনো কিছুর সাধারণ নাম না, তাই এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এটা দিয়ে আমরা অনুভূতি প্রকাশ করি বা ভাব প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি লাভ, আরও বলতে পারি অনেস্টি, আরও বলতে পারি উইজডম, ইটিসি। ঠিক আছে, 3টাই দিলাম যেহেতু জায়গা কম। তাহলে প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম, কমন নাউন মানে সাধারণ নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে অনুভূতির নাম বা ভাবের নাম বোঝায়, ভাবের নাম বা অনুভূতির নাম। এবার 4 নম্বরে আমরা যাই কালেকটিভ নাউন। 4 নম্বরে যাই কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থ কি? সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য বা সমষ্টিবাচক নাম, এটা বোঝায়। তাহলে কালেকটিভ তো বোঝায় সংগ্রহ করা। সংগ্রহ করলে কি হয়? সমষ্টি হয়। সংগ্রহ করলে সমষ্টি হয় না? আপনি যদি এখানে 3টা ছাত্র রাখেন, তার একটু দূরে আরও 5টা ছাত্রী রাখেন, তো 3 জন আর 5 জন। এবার এদেরকে যদি একসাথে সংগ্রহ করে যে তোমরা সবাই একসাথে এসে লাইন ধরে দাঁড়াও, তাহলে কিন্তু এরা সংগৃহীত হইলো একসাথে এবং এটাকে সমষ্টি হয়। তা কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। আর সমষ্টি দিয়ে কি বোঝায়? কতগুলো মানুষ থেকে কিছু মানুষ নিলে একটা দল হয়, ওই দলটা হচ্ছে সমষ্টি। যেমন আমি যদি উদাহরণ দিই তাহলে আরো বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি যে দল, পৃথিবীতে হচ্ছে কোটি কোটি মানুষ আছে, মিলিয়ন মিলিয়ন মানুষ আছে। তাহলে এত মানুষের মধ্যে জাস্ট 10 জন বা 11 জন, আচ্ছা জাস্ট 11 জন বা 14 জন নিয়ে একটা ক্রিকেট টিম গঠিত হয়, একটা ক্রিকেট খেলোয়াড়দের দল গঠিত হয়। এই যে কতগুলো মানুষের মধ্যে থেকে অনলি 14 জন নিয়ে একটা দল গঠন করা হলো, এখানে 14 জনকে কালেক্ট করে সংগ্রহ করে একটা টিম গঠন করা হয়েছে। এই জন্য টিম শব্দটা হচ্ছে কালেক্টিভ নাউন। টিম শব্দটা হচ্ছে কালেক্টিভ। আমি যদি একদম বাংলায় এক্সপ্লেইন করি তাহলে দেখেন, যখন 14 জন ক্রিকেটার নিয়েছে, এখানে কিন্তু টেস্ট নিয়েছে, শত শত মানুষ এসে ওখানে প্রতিযোগিতা করেছে, কে ফার্স্ট করে, কে ওই খেলাতে চান্স পায়। তো দেখা গেল ওখান থেকে বেছে বেছে 14 জনকে সংগ্রহ করা হয়েছে। তার মানে এই 14 জন মিলে একটা সমষ্টি, একটা একজন করে যোগ করা হয়েছে। যোগ করাতে একটা সমষ্টি, যোগফল মানে সমষ্টি গঠন করা হয়েছে। এই জন্য যখন কতগুলো জিনিস থেকে কিছু জিনিসকে আলাদা করা হবে, সে হয়ে যাবে কালেকটিভ নাউন। আরও যদি এক্সপ্লেন করি, যেমন ধরেন ক্লাস মানে বোঝাচ্ছে শ্রেণী। তো আপনারা এই ক্লাস করতেছেন, বাউবির স্টুডেন্ট তো আরও বহুত আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে, এর মধ্যে আপনারা মাত্র 6-7 জন ক্লাস করতেছেন। তার মানে এই আপনাদের নিয়ে আমার একটা ক্লাস চলতেছে এখানে, আপনাদের কয়েকজনকে নিয়ে একটা ক্লাস চলতেছে। তার মানে হাজার হাজার মানুষ থেকে আপনাদের 6-7 জনকে একসাথে করে সংগ্রহ করে আপনাদেরকে যোগ করে একজন যোগ করে 7 জন হয়েছে। যোগ মানে সমষ্টি। তাহলে এই যে 7 জন মিলে কি নাম হয়েছে? ক্লাস, নাম হয়েছে ক্লাস। এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে টিম, ক্লাস, তারপরে আমরা বলতে পারি ফ্যামিলি। পৃথিবীতে কোটি কোটি মানুষ, এখান থেকে আমার পরিবারে যতজন, এই ততজন নিয়ে হচ্ছে আমার পরিবার।
বা ফ্যামিলি, ওই ফ্যামিলিটাও কালেকটিভ নাউন, ওই ফ্যামিলিটাও কি কালেকটিভ নাউন, ফ্যামিলি। ঠিক আছে, আর ফ্যামিলিতে একটা এল হবে, ফ্যামিলি, ইটিসি এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি। তো এই হলো কালেকটিভ নাউন। তো প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম, কমন নাউন মানে সাধারণ নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে ভাববাচক নাম, কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাম। আর সবার শেষেরটা হলো ম্যাটেরিয়াল নাউন। সবার শেষেরটা কি? ম্যাটারিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? বস্তুবাচক নাম। বস্তুবাচক নাম। আচ্ছা, বস্তুবাচক নাম। এবার এটার এক্সাম্পল কি হবে? বস্তু তো বুঝতেছেনি, এই যে পেন, এটা একটা বস্তু, টেবল একটা বস্তু, গোল্ড, সিলভার, স্বর্ণ, রূপা যা আছে সবই হচ্ছে বস্তু। তাহলে আমি এখানে লিখে দেই গোল্ড, তারপরে এই পেন, টেবল, ইটিসি হয়ে গেল। এই হলো ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক নাম। এতটুকু কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? এতটুকু বুঝেছেন? যদি ভালোভাবে না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, ক্লাসের মধ্যেই প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আর যদি না বুঝেন তাহলে প্রশ্ন করবেন। আর হলো ভালোভাবে শিখতে হবে। কী করে? এই পার্টস অফ স্পিচ শেষ করার পরে কিন্তু 8টা পার্টস অফ স্পিচ না, 8 থেকে 8 দুগুণে 16টা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। 16টা এমসিকিউ পরীক্ষা নেব, দেখি কে ফার্স্ট হয়। টাকা পয়সা দিয়ে দেন সবাই, দিয়ে দিলে আপনাদের টাকা পয়সা দিয়ে দিলে কি হবে, মানে এমসিকিউ বা যে পরীক্ষাগুলো নিব ওই পরীক্ষাতে যে ফার্স্ট হবে তার জন্য গিফট থাকবে, ঠিক আছে? এবার আপনারা যদি টাকা না দেন তাহলে আমাকে দিয়ে তো গিফট দিলে হবে না, আপনাদের টাকা থেকে আপনাদের জন্য কিছু খরচ করি, ঠিক আছে? তাহলে আজকে যদি আমরা পার্টস অফ স্পিচ শেষ করি, আগামী ক্লাসের আগে আমরা পার্টস অফ স্পিচ থেকে পরীক্ষা নিব। এই পরীক্ষাতে যে ফার্স্ট হবে তার জন্য উপহার বা পুরস্কার থাকবে, ফার্স্ট প্রাইজ থাকবে। এবং এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যাদের সমস্যা নাই 100% সম্মানী দিয়ে দিবেন আগামী ক্লাসের আগে। তাহলে আমরা সামনে যাই। এখানে বলা হচ্ছে নাউন শেষ করতে পারলাম। পার্টস অফ স্পিচের 8টা পার্ট আছে। কথার অংশ কয়টা আছে? 8টা। একটা অংশ বোঝাচ্ছে নাম, মানে একটা বাক্যের মধ্যে এমন শব্দ থাকতে পারে যে শব্দটা দিয়ে নাম বোঝাবে। বলা হচ্ছে নামও আবার 5 ধরনের। এটা হইতে পারে নির্দিষ্ট নাম, হইতে পারে সাধারণ নাম, হইতে পারে ভাববাচক নাম, হইতে পারে সমষ্টিবাচক নাম, হইতে পারে বস্তুবাচক নাম। এখন কি ধরনের পরীক্ষা নিব আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। কি ধরনের পরীক্ষা নিব একটা এক্সাম্পল দিয়ে দেখাই নাকি? যেমন যদি এখানে বলি, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে কি ধরনের পরীক্ষা আমরা নিব। একটা এক্সাম্পল দেব, আর বাকিগুলো আমরা টেনে পড়ে যাব। হ্যাঁ, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে এক্সাম্পল পরীক্ষার জন্য। হ্যাঁ, আমি এখানে লিখলাম WIWHCH, হুইচ মানে কোনটি। হ্যাঁ, হুইচ ওয়ার্ড মানে কোন শব্দটি, হুইচ ওয়ার্ড ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা লিখলাম আমি। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ কি? দিয়ে কোয়েশ্চন মার্ক, হুইচ ওয়ার্ড ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। কি খবর? হ্যাঁ, হুইচ ওয়ার্ড ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বোঝাচ্ছে? কোনটা হলো বস্তুবাচক পদার্থ। এর এখানে অপশন থাকবে, যে এ নাম্বার অপশন। এ নাম্বার হতে পারে ধরেন হ্যাপিনেস। হ্যাপিনেসটা কিন্তু আগে পরে আসছে, ঠিক আছে? এখানে কোথাও, ঠিক আছে? হ্যাপিনেসটা হচ্ছে, আচ্ছা লিখলাম তো লিখলাম। তারপরে 2 নম্বরে ধরেন হচ্ছে কি দিতে পারি আমরা, ধরেন ঢাকা দেব, ঢাকা বা ম্যাঙ্গোস, ফ্যামিলি। 3 নম্বরে দিলাম ধরেন ঢাকা, আর 4 নম্বরে দিলাম ধরেন কি দেওয়া যায়, গোল্ড, স্বর্ণ, দামি জিনিস। তাহলে উত্তর কিন্তু স্বর্ণই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্বর্ণ হচ্ছে অনেক দাম বর্তমান বাজারে। যেহেতু স্বর্ণ অনেক দাম, এই জন্য উত্তর কিন্তু স্বর্ণটা হওয়ার চান্স বেশি। এবার আপনারা বলেন উত্তর কোনটা হবে? হুইচ ওয়ার্ড ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন?
মানে ভাববাচক পদার্থ কোনটা, ভাববাচক নাউন বা ভাববাচক বিশেষ্য কোনটা? হ্যাপিনেস, ফ্যামিলি, ঢাকা, গোল্ড, কোনটা হবে বলেন? হ্যাপিনেস। আচ্ছা, তাহলে একজন বলল হ্যাপিনেস আর অন্যরা বলেন, আমি তো বললাম গোল্ড হবে। দেখি হ্যাপিনেস স্যার। হ্যাপিনেস, তাহলে হ্যাপিনেস হচ্ছে সুখ। সুখ হচ্ছে একটা ভাব, একটা অনুভূতি, এর জন্য সুখ এটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ধরনের এমসিকিউ টাইপের পরীক্ষা নিব ৮ × ২ = ১৬টা। যে ফার্স্ট হবে সে পাবে ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা পেরেছেন, আর যারা বলেন নাই বা পারেন নাই তারা অন্তত শিখে নেন। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সটে যাই। নাউনের পরে কি হবে? প্রোনাউন হবে, ঠিক না? নাউনের পরে কি হবে? প্রোনাউন। এক গেল, এরপরে আমরা যাব ২। এবার যাব ২ নম্বর অপশনে হলো প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এক কথাই শেষ, সহজ কথা। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এবার যেমন যেমন আমি লিখি এখানে, রাজীব ইজ এ স্টুডেন্ট। রাজীব হলো একজন ছাত্র। এবার আবার যদি লিখি রাজীব নিয়মিত স্কুলে যায়, তাহলে রাজীব রাজীব বারবার তার নাম, আরও যদি বাক্য বাড়াই বারবার তার নাম, একটা বিরক্তিকর বিষয়। এই জন্য আমরা রাজীবের পরিবর্তে এখানে হি ব্যবহার করতে পারি। এখানে হি ব্যবহার করতে পারি। রাজীব ইজ এ স্টুডেন্ট, রাজীব একজন ছাত্র। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। হি গোজ টু স্কুল রেগুলারলি। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। আচ্ছা, এখানে আবার লিখি রাজীব অ্যান্ড সজীব ইজ কাজিন। লিখলাম আমি, বানানের লাস্টে কাজিন। রাজীব অ্যান্ড সজীব ইজ কাজিন, মানে রাজীব আর সজীব হলো চাচাতো ভাই। এবার দুজনের পরিবর্তে আমরা কি প্রোনাউন ব্যবহার করতে পারি বলেন? দুইজনের পরিবর্তে কি প্রোনাউন ব্যবহার করা যায় বলেন তো দেখি, কেউ একজন। কি হবে? দে হবে, দে। হ্যাঁ, দে মানে তারা, দে হবে, দে। দে প্লে ফুটবল। রাজীব এবং সজীব হলো চাচাতো ভাই, তারা ফুটবল খেলে। দে প্লে ফুটবল। এই হয়ে গেল। তাহলে এই হিটা হলো প্রোনাউন আর দে হলো প্রোনাউন। এবার প্রোনাউনে আবার প্রকারভেদ আছে, বচনভেদে। বচনভেদে প্রোনাউন 3 প্রকার। ফার্স্ট পারসন, ফার্স্ট মানে বচন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। মানে প্রথম বচন, দ্বিতীয় বচন, বহু বচন, এটা বোঝায়। থার্ড পারসন বা তৃতীয় বচনও বলতে পারে। তাহলে আমরা এখানে লিখি বচনভেদে প্রোনাউন হলো, বচনভেদে প্রোনাউন হলো 1 নম্বরে হলো, আমি একটু ইংলিশেই লিখি যেহেতু এটা আমার ফার্স্ট পারসন হবে। ফার্স্ট পারসনে কে কে থাকবে? আই মানে আমি, উই মানে আমরা। তাহলে আমি যেখানে আছি সেটাই ফার্স্ট পারসন। আওয়ার মানে আমাদের, আস মানে আমাদের, এই প্রত্যেক ফার্স্ট পারসন। আমি এখানে আছি সেটাই ফার্স্ট পারসন। এবার বেশি মানুষ হোক কম মানুষ হোক সমস্যা নাই। 2 নম্বর হবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে কি হবে? ইউ। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, প্রত্যেকে হলো সেকেন্ড পারসন। তুমি জেনে আসো, এটা হোক তুমি বা অনেকগুলো মানুষের মধ্যে তোমরা, সেটাই সেকেন্ড পারসন। এবার যাব আমরা থার্ড পারসন, THIRD, থার্ড পারসন। এই থার্ড পারসন হলো কি? থার্ড পারসন হলে দে, দেম, মানে তারা, তাদের। আর কি লেখা যায়? দেয়ার, তাদের। তারপরে বলা যায় দেয়ার। দেয়ার মানে কি? তাদের। হিও তো থার্ড পারসন, সে।
হিমও থার্ড পারসন, হারও থার্ড পারসন, আরও অনেক আছে, আর না লিখি। এই প্রত্যেকটাই প্রোনাউন। এখানে কারো নাম বোঝাচ্ছে না, এখানে কারো নাম বোঝাচ্ছে না। আই, উই, আওয়ার, আস, এই প্রত্যেকটাই হচ্ছে প্রোনাউন। এখানে নামের পরিবর্তে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। দে, দেম, দেয়ার, হি, হিম, আর। হ্যাঁ, হিজ মানে তার, তাহলে হিজ আরও অনেক আছে। এই প্রত্যেকটাই হলো প্রোনাউন। তাহলে আমরা বুঝলাম এই প্রত্যেকটা কিন্তু নামের পরিবর্তেই ব্যবহার করা হচ্ছে। দে মানে তারা মানে এখানে যারা আছে প্রত্যেকেরই একটা করে নাম আছে, ওই প্রত্যেকগুলো নামের পরিবর্তে আমরা দে ব্যবহার করেছি। তারা হচ্ছে প্রোনাউন, দেম হচ্ছে প্রোনাউন, এখানে প্রত্যেকটাই হলো প্রোনাউন। তাহলে আমরা আজকে পড়লাম নাউন আর পড়লাম হলো প্রোনাউন। দেখি সামনে কতটুকু বাড়া যায়। এখন আমরা পড়বো অ্যাডজেক্টিভ। এখন পড়বো কি? অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ এগুলোর অর্থ কিন্তু প্রথম ক্লাসেই লেখা আছে। অ্যাডজেক্টিভ মানে কি, এটা মানে কি, ওইটা মানে কি, প্রত্যেকটার কথাই ফার্স্ট ক্লাসে লেখা আছে। আছেন আপনারা ক্লাসে? একটু দেখি। আমার ক্লাস মনে হয় আর 10 মিনিট আছে, আর বেশি সময় আমি করতে পারবো না। আমি তো ভেবেলাম আজকে শেষ করে দিব, মনে হয়তো পারবো না। যাই হোক, আমরা অ্যাডজেক্টিভটা দেখি, একটু শর্টকাট করে ফেলি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ মানে কি? যে শব্দটা কোনো নাউনের অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে কি বলা হচ্ছে? তো এখানে লিখলামই যে শব্দ দ্বারা, যে শব্দ নাউন দ্বারা, যে শব্দ দ্বারা নাউনের নাউন এর দোষ, গুণ, অবস্থা, লেখা বাঁকা চলে যায়, বুঝছেন? ওই যে স্ট্যান্ডের কারণে লিখতে পারেন, মোবাইলটা যে স্ট্যান্ডে লাগানো, একটু দূরে বসে লিখতেছি তো ওই জন্য বাঁকা চলে যায়। যে শব্দ দ্বারা নাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা কিছু উদাহরণ দিই। যেমন একটু নিচে এসে লিখি, যেমন হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। আচ্ছা, আমরা পড়ছিলাম না বয় মানে বালক? বালক মানে কি নাউন পড়েছিলাম না? কমন নাউন। অনেকগুলো ছেলে, মানে পৃথিবীতে তো অনেক ছেলে আছে, তো সবগুলো ছেলের সাধারণ নাম হলো বালক। বালকের ইংরেজি হলো বয়। এজন্য বয়টা হচ্ছে কি? কমন নাউন। তো গুড মানে ভালো ছেলে, এই নাউনটাকেই কিন্তু গুডে মডিফাই করছে। এই ছেলেটা যে ভালো তার গুণ বোঝাচ্ছে। যে শব্দ দিয়ে কি বোঝা যায়? যে শব্দ দিয়ে নাউনের দোষ বোঝাবে, গুণ বোঝাবে, সে ভালো ছেলে। তার মানে এই গুড দিয়ে কিন্তু গুণ বোঝাচ্ছে, গুণ। সে যে ভালো, এই ভালো শব্দটা দিয়ে তার গুণ বোঝাচ্ছে, সে কারণে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। এই গুডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি লিখি যে হি হ্যাজ, আচ্ছা যেমন এটা একটা লাল কলম, হ্যাঁ, তাহলে আমি যদি লিখি যে আই হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল কলম আছে। এই যে কলমটা, এই কলমটা কি ধরনের, এটার অবস্থা বোঝাচ্ছে। এটা কি লাল নাকি নীল না হলুদ না সবুজ, এটা একটা অবস্থা, মানে এটা একটা কালার বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো কি? কলমটা হচ্ছে লাল, লালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা অবস্থা বোঝাচ্ছে। তারপর 3 নম্বরে যাই। 3 নম্বরে যদি লিখি যে উই সো 3 বার্ডস, আমরা 3টা পাখি দেখেছিলাম, আমরা 3টা পাখি দেখলাম। উই সো THREE বার্ডস, আমরা 3টা পাখি দেখলাম। এখানে এই 3 দিয়ে কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে বা পরিমাণ বোঝাচ্ছে। কয়টা পাখি? 3টা পাখি। সংখ্যা আর পরিমাণ বোঝাচ্ছে 3 দিয়ে। এই কারণে 3টা হলো কি? 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে যদি এই 3, 4, 5 এগুলো দিয়ে যদি সংখ্যা বোঝায়, তাহলে কিন্তু এই প্রত্যেকটা সংখ্যা হলো অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা সংখ্যা হবে অ্যাডজেক্টিভ। রেড মানে অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। গুড মানে
ভালো বোঝাচ্ছে। যদি এখানে দিতাম ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয়, তাহলে সে একটা খারাপ ছেলে, তার দোষ বোঝাচ্ছে, তাহলে ব্যাড হলো অ্যাডজেক্টিভ, গুড ভালো সেটাও অ্যাডজেক্টিভ, অবস্থা মানে রেড সেটাও অ্যাডজেক্টিভ, সংখ্যা বা পরিমাণ 3 এটাও অ্যাডজেক্টিভ। এতটুকু বোঝা গেল? এতটুকু বুঝেছেন? এতটুকু যদি বোঝেন তাহলে আমরা অ্যাডজেক্টিভ থেকে বিদায় নিয়ে এবার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ 4 নাম্বার অপশনে যাব। ভার্ব। ভার্ব কাকে বলে? যে শব্দ তার কাজ বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে 4 নাম্বার হলো ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। তাহলে যে শব্দ দ্বারা কাজ বা অবস্থা বোঝায়, কাজ করা বা অবস্থা বোঝায় তাকে, আমি কিন্তু একদম সহজ করে লিখে দিচ্ছি, বইয়ে দেখবেন অনেক বড় বড় সংজ্ঞা, আমি এক কথায় জিনিসটা কি আপনাদের বুঝাই দিচ্ছি। যে শব্দ দ্বারা কাজ বা অবস্থা বোঝায় বা কাজ করাও বলতে পারেন, যে শব্দ দ্বারা কাজ করা বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে, তাকে ভার্ব বলে। এবার আমরা উদাহরণে চলে যাই সরাসরি। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এই ইট এটা দিয়ে খাওয়া বোঝাচ্ছে, খাওয়াটা হচ্ছে একটা কাজ, খাওয়াটা হচ্ছে একটা কাজ, এই কারণে এটা কি হবে? এটা হবে কি টেন্স হবে, কি হবে? এটা ভার্ব হবে, এই শব্দটা হবে ভার্ব। দেখেন আমরা কিন্তু শুরুতেই ভার্ব শব্দ শিখতেছি, শব্দ শেখার পর আমরা বাক্য শিখবো, বাক্যর পরে আমরা টেন্স শিখবো, একদম সহজ। স্টার্টিং থেকে আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু এখন শব্দ, পরে শিখবো বাক্য, পরে শিখবো টেন্স, এভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ। তাহলে আমি যদি এখানে আরো একটা এক্সাম্পল লিখি, হি রানস ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, রান মানে দৌড়ায়, হি হলো সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। এখানে দেখেন এই দৌড়ানোটা হচ্ছে কাজ, দৌড়ানোটা হচ্ছে কাজের জন্য এই রানসটা হচ্ছে ভার্ব, রানটা হচ্ছে ভার্ব। 4 নাম্বার গেল, এবার 5 নাম্বার যাই অ্যাডভার্ব। 5 নাম্বার যাই অ্যাডভার্ব, আমি চেষ্টা করব শেষ করে দেওয়ার, ঠিক আছে? তাহলে 5 নাম্বার হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ ধারা যে শব্দ দ্বারা অ্যাডভার্ব, তো মানে ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে কি বোঝাচ্ছে? ক্রিয়া বিশেষণ, মানে ওই ভার্বের পরিবর্তে বা ভার্বরে যে জিনিসটা মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বরে যে শব্দটা মডিফাই করবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তার মানে যে শব্দ দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের গুণ বা অবস্থা বোঝায়, যে শব্দ দ্বারা মানে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, আবার সে নিজে কি অ্যাডভার্ব না, আবার সে অ্যাডভার্বকেও মডিফাই করবে। তাহলে যদি বলি যে শব্দ দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় তাকে কি বলে? অ্যাডভার্ব বলে, তাকে অ্যাডভার্ব বলে। আমরা একটু আগে বলে আসলাম না, হি রানস ফাস্ট, এটাই এখানে এক্সাম্পল হয়ে যাবে। যেমন 1 নম্বরে দিলাম, ধরেন হি রানস কুইকলি, কুইক মানে দ্রুত, কুইকলি, CQUICKLY না, কুইকলি KLY। তাহলে হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এখানে এই যে সে যে দৌড়ানোটা, এই দৌড়ানোটার অবস্থা যাচ্ছে, সে যে দৌড়াচ্ছে কি ধীরে, ঘুমিয়ে ঘুমিয়ে, দ্রুত, ফাস্ট, খুব ফাস্টলি, কুইকলি দৌড়াচ্ছে। তার এই দৌড়ানো হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে কুইকলি শব্দটা, এই কারণে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা আরও এক্সাম্পল দিতে পারি, যেমন শি ইজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, একটা নাম ব্যবহার করি, লিলি ইজ ভেরি, বিউটিফুল। এখানে দেখেন লি খুব সুন্দরী, লিলি খুব সুন্দরী, এখানে লিলি হয় সুন্দরী, মানে হয়, লিলি হয় সুন্দরী, হয়টা কিন্তু আমরা বলি না, উজ্জ্বল রাখি,
এই হয়টাকে সুন্দরী এই শব্দটা মডিফাই কে বিউটিফাই করছে। সরি আমি একটু মানে একটু আসলে হয় না বোঝানোটা, সরি একটু বোঝাই। এখানে লিলি হয় খুব সুন্দরী, তাহলে সুন্দরী শব্দটা কাকে ধরেছে? লিলি সুন্দরী, মানে লিলিকে বোঝাচ্ছে। এজন্য এখানে বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। কি কারণে? এই যে বিউটিফুল শব্দটা নাউনকে মডিফাই করছে। লিলি একটা মেয়ে নাম, এই মেয়েটাকে বোঝাতে মেয়েটা যে সুন্দরী মানে এটা গুণ বোঝাচ্ছে বিউটিফুল, তার মানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার সে কতটুকু সুন্দরী? কি সামান্য সুন্দর, শ্যামলা সুন্দরী নাকি খুব সুন্দরী? এখানে বেরি দিয়ে বোঝাচ্ছে খুব সুন্দরী, তার মানে এই খুব শব্দটা মডিফাই করছে। তার মানে